আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করলে পলাতক স্বৈরাচার ও তার সহযোগীদের লাভ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। যারা এসব দাবি নিয়ে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের সহযোগিতা কিনা সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। রাজধানী প্রেস ক্লাবে সমসাময়িক বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজনৈতিক বিভাজন তৈরি করে গায়ের জোরে কোনো কিছু আদায় করা উচিত নয় বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। বলেন, দেশের জনগণ তার সরাসরি ভোটে নির্বাচিত প্রার্থীকেই সংসদে চায়। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় সংস্কার প্রশ্নে তিনি বলেন, বিএনপি সংস্কারের ধারক ও প্রবর্তক। আপনারা বলেন পিআর না হলে নির্বাচনে যাবেন, আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন, বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান। তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ার ডাকসু নির্বাচনে প্রার্থিতা স্থগিত হওয়া ৪৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। দুপুর পর্যন্ত চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর এই আবেদন গ্রহণ করেন তারা। শনিবার বিকেল পর্যন্ত প্রার্থিতা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন স্থগিত হওয়া প্রার্থীরা। নির্বাচন কমিশনের প্রার্থিতা পর্যালোচনা কমিটির যাচাই বাছাই শেষে ২৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা। এছাড়া আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রতিদ্বন্দ্বী ৪৬২ জন। ইশতেহার অথবা তার কর্মপরিকল্পনা কি সেটা ভোটারদেরকে জানাবে, সেটা অনুযায়ী তার কাছে সে তার সমর্থন কামনা করবে। এবং ৯ তারিখ ভোট ২৪ ঘন্টা বাদ দিতে হবে। ওই ২৪ ঘন্টা আগ পর্যন্ত সে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচার প্রচারণা চালাতে পারবে। এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। আমরা নোটিশ করেছি কোনো ধরনের সেবামূলক থেকে আরম্ভ করে কার্যক্রমগুলো বন্ধ থাকুক, অনুষ্ঠানগুলো বন্ধ থাকুক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। কথা বলছি তার সাথে। নূর, ছাত্র সংগঠনগুলোর আজকের তৎপরতা সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো যখন প্যানেল ঘোষণা করে, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ঘোষণাটা দেন, তারপর থেকে কিন্তু পুরো ক্যাম্পাসের যে রাজনৈতিক চালচিত্র, পুরো ক্যাম্পাসের যে পরিবেশ সেটি একেবারে বদলে যায়। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব, এক ধরনের আমেজ আমরা দেখতে পেয়েছি। সবাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে। আজকের কথা যদি বলি, আজকে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে যারা প্রার্থী হয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী যিনি রয়েছেন আবু সাদিক কায়েম, তিনি বিজয় ৭১ হলে আজকে জুমার নামাজ পড়েছেন এবং জুমার নামাজ পরবর্তী সময়ে তিনি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে যেহেতু এখনও নির্বাচনের জন্য যে ক্যাম্পেইন করা বা প্রচারণা চালানো সেটির সুযোগ নেই, সেজন্য নির্বাচনী প্রচারণার দিকে তারা কেউ আসলে এখনও মনোযোগ দিচ্ছেন না। শুধু শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে যোগাযোগ বা কুশল বিনিময় সেটি করছেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর যে হল ফজলুল হক মুসলিম হল, সেই হলটিতে আজকে জুমার নামাজ পড়েছেন এবং জুমার নামাজ পরবর্তী সময়ে
সেই হলের আবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন এবং তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি ভিপি প্রার্থী আব্দুল কাদের তিনিও একটি হলে, শহীদুল্লাহ হল সেটিও সায়েন্সের একটি হল, সেই হলের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া গতকালকের প্রাথমিক যে খসড়া তালিকাটি রয়েছে প্রার্থীদের, সেই জায়গায় যাদের নাম আসেনি, যাদের প্রার্থিতা স্থগিত হয়েছে, তারা আজকে বিকেল পর্যন্ত এবং আগামীকাল বিকেল পর্যন্ত প্রার্থিতা পুনর্বহালের জন্য, পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। যে সমস্ত ত্রুটি হয়েছে, যেগুলোর কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে, সেই ত্রুটিগুলো সংশোধন করে তারা নতুন করে আবার আবেদন করেছেন এবং নির্বাচন কমিশনার জানিয়েছেন যে আগামী 2 দিন মধ্যে সেগুলো যাচাই বাছাই করে তাদের যে প্রার্থিতা সেটি টিকবে কিনা সেই সিদ্ধান্তটি আমরা 24 তারিখের মধ্যে জানব। এরপর 26 তারিখে যখন পূর্ণাঙ্গ বা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তারপরেই নির্বাচনের যে ক্যাম্পেইন সেটি জমে উঠবে। লোপা, আমরা জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত 1.5 দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের ও রাজশাহী মহানগর জামাতের আমির ডক্টর কেরামত আলী। নির্বাচনের আগে বিচার হওয়া কত জরুরি বাংলাদেশের মানুষ ফিল করছে। এটা যদি গণভোটে দেওয়া যায় তাহলে আজকে গণভোটের মানুষ বলবে যে আমাদের আগে এই সমস্ত অপরাধের বিচার হতে হবে আর যে সংস্কার দরকার। জুলাই অভ্যুত্থানে অংশীজনদের মধ্যে বিভেদ গুরুতর হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিজ্ঞান বিশেষজ্ঞরা। তারা মনে করেন গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের পাশাপাশি অন্য পক্ষগুলোও যুক্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন আর পিআর পদ্ধতির ভালো দিক থাকলেও এখনই তার প্রয়োগ সহজ নয়। এ নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠের রাজনীতিতে মতদ্বৈততা ও বিভাজন বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে চাওয়া পাওয়া নিয়ে বড় দলকে চাপে রাখবে মধ্যম সারির দলগুলো, যা রাজনীতিতে স্বাভাবিক। তবে তা চূড়ান্ত বিভেদে রূপ নিলে ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষ ও দেশ। রাজনৈতিক বিরোধিতা খাতিরে বিরোধিতা তো একটা থাকবেই, এটা আছে, এটা বাংলাদেশের রাজনীতির কালচার। কিন্তু আবার এটা এই বক্তব্যটার মধ্যে সত্যতাও আছে কিছুটা, আমি মনে করি আর কি। কীরকম যে আপনার যদি কোনো কারণে মানে আপনি অবিবেচনা প্রসূত আপনি আচরণ করলেন, যে কারণে নির্বাচনটা হলো না, হইতে পারলো না, তাই না, তখন ক্ষতি সবার হবে, কেউ জয়লাভ করবে না, ক্ষতিটা সবার হবে। এবং ওই পরিস্থিতিতে যদি ক্ষমতাটা তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যায় তখন তো আপনার আওয়ামী লীগের আসার সুযোগ ইজি হয়ে যাবে আর কি। একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ক্ষমতার অংশ পাওয়ার জন্য, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, রাজনৈতিক দ্বন্দ্বে যায়, তখন কিন্তু বা চরম বিভেদে যায়, তখন তো আর এটা প্রতিদ্বন্দ্বিতা থাকে না, এটা সংঘাতের রূপ লাভ করে। যদি জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ মারাত্মকভাবে দেখা দেয় তখন পতিত সরকারও সুযোগ নিতে পারে, আবার তৃতীয় কোনো শক্তিও সুযোগ নিতে পারে, বিদেশি শক্তিও সুযোগ নিতে পারে। আমাদের তো শত্রুর অভাব নাই। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিকের উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন এই জন্য যে প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা বর্তমানে অনুপস্থিত। এমন কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই যে আপনি সবাইকেই প্রতিনিধিত্ব দিতে পারবেন। সকল ব্যবস্থারই ত্রুটি আছে, পিআর ব্যবস্থারও ত্রুটি আছে, শুধু ত্রুটিতে আরও অসংখ্য আছে। আমাদের যে ফেডারেল সিস্টেম না, আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থা না, আমাদের রাষ্ট্র খুব ছোট। এটা একটা কালচারের চেঞ্জ আনতে হবে আপনার, এটা কালচারাল প্র্যাকটিস। কারণ 54 বছর ধরে আপনি যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন, রাতারাতি এটা পরিবর্তন হয়ে যাবে, অদূর ভবিষ্যতে হইতে পারে, বা 2 বছর পরেও হতে পারে। কিন্তু এটা নিয়ে আরও প্রস্তুতির বিষয় আছে। জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন এর বৈধতা নিয়ে রাজনৈতিক বোঝাপড়া খুব জরুরি।
বিষয়গুলো সংসদে যাওয়ার পরেও এটার একটা মানে ঝুঁকি আছে আর কি আপনার। তবে কিছু জিনিস ঐক্যমত, কিছু জিনিস হয়তো অনুমোদিত হবে আলাদাভাবে, তাই না? সনদের বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার হবে। জুলাই ঘোষণা যেরকম আসছে সেটা যদি যেভাবে যে প্রক্রিয়া আসছে এবং যেভাবে তার মানে তার বাক্যগুলো, তার মধ্যে যে সকল কন্টেন্ট আছে সেটা দেখলে মনে হয় যে জুলাই সনদ হবে, কিন্তু ওটা হয়তো মেইন স্টেক হোল্ডারদের ইচ্ছা বেশি প্রতিফলিত হবে। গণতন্ত্রে উত্তরণ ঘটলে কিছু সমস্যা হ্রাস পাবে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক ঐক্য তো অবশ্যই, রাজনৈতিক ঐক্য। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। লাগামহীন নিত্যপণ্যের বাজার। 1 ডজন ডিম কিনতেই গুনতে হচ্ছে 150 টাকা। শুধু ডিম নয়, মাছ, মাংস, সবজি প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। 100-এর ঘরে অধিকাংশ সবজির দাম। একদিকে আয় অপরিবর্তিত, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে দাম। এমন অবস্থায় বাজেট সামলানো যেন অসম্ভব ভোক্তাদের। বাজার ঘুরে জানাচ্ছেন মেজবাহ হাসান। রাজধানীর মোহাম্মদপুরের ফাস্টফুড ব্যবসায়ী রুবেল ডিমের বাজার চড়া হয় দোকানের মেয়োনিজ বানাতে কম দামে কিনছেন ভাঙা ডিম। তবে পণ্যের মান কতটা রক্ষা হবে এমন প্রশ্নের উত্তর না মিললেও ঊর্ধ্বমুখীর বাজারে ব্যবসা টেকানো যে বড়ই কঠিন। দাম তো বেশি, এর জন্য নিলাম। কাজ তো এক। চড়া সবজির বাজারে 1 কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 150 টাকা। কম দামি সবজি পেঁপে সেটিও বিক্রি হচ্ছে 40 টাকায়। এই যে পটল 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি, তাহলে ঝিঙা 100 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এই যে বর্ষাকাল, সবজি পাওয়া যাইতেছে না, এই কারণে দামটা বেশি আর কি। বাজারের দামই বেশি, এখন কি বলবো, আর বলার কিছু নাই। টানা কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। কেউ বাধ্য হয়ে বাজারের তালিকা ছোট করছেন, কেউ আবার ভাঙছেন সঞ্চয়ের টাকা। বাজারটা এখন একটু বেশি ভাই, দাম বেশি, একটু সব কিছুতেই দাম বেশি, ম্যানেজ করেই চলতে হয়। প্রত্যেকটা সবজিতে অলমোস্ট 20 থেকে 50 টাকা বেশি। সো অবভিয়াসলি আগে যদি 5টা আইটেম থাকে সেখানে এখন 2টা বা 3টা, এই তো ডিফারেন্স। যদি খাবার টেবিলকে গুরুত্ব দেন তাহলে টাকায় কম গুরুত্ব দিবেন। যদি টাকা বাঁচাতে চান, মাসের সঞ্চয় বাড়াতে চান, খাওয়া কমাতে হবে। আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবার, তো খাবার টেবিলে স্যাক্রিফাইস করতে চাই না। স্বস্তি নেই মাছের বাজারেও। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির বাজার। রুই মাছ 350, নলা মাছ 260, 250, তেলাপিয়া 250, 230। বর্তমানে 10 টাকা কেজির মধ্যে বেশি এখন। আগে চিংড়ি কিনতাম 700-800, আজকে 1000-1200। রুই মাছ 350, 400, আজকে 450। মানে পরপর তো দাম বাড়তেই আছে। ভারতের পেঁয়াজ আমদানি হয় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।